এক অদ্ভুত ভাগ্যের খেলায় জীবনের চাকা যেন পুরোপুরি উল্টে গেল। যে স্ত্রী তার স্বামীকে গ্রামের সাধারণ মজুর বলে ত্যাগ করে চলে গিয়েছিল, সেই স্বামী একদিন আইএএস অফিসার হয়ে উঠলেন। আর সেই স্ত্রী নিজেকেই দেখলেন ইটের ভাটার আগুনে জ্বলতে, মাথায় ভারী ইটের বোঝা নিয়ে কাজ করতে। কিন্তু এই চমকপ্রদ টুইস্টের আগে ঘটনার সূচনা হয়েছিল রাজনগর গ্রামে। গ্রামটির নাম দূর দূরান্ত পর্যন্ত শুধুমাত্র একটি কারণেই ছড়িয়ে পড়েছিল। বীরেন্দ্র সিংয়ের বাড়ি কোনো রাজপ্রাসাদের চেয়ে কম ছিল না। উঁচু উঁচু দেওয়াল, বিশাল উঠোন, সামনে পুরনো নিম গাছ, আর ভেতরে এমন জাঁকজমক যে মনে হতো যেন প্রতিদিন কোনো উৎসব চলছে। গ্রামে যখনই কোনো গরিব কন্যার বিয়ে হতো, যখনই কারো পরিবারে দুঃখ নেমে আসত, যখনই পঞ্চায়েতে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতো, মানুষ একটিমাত্র নাম উচ্চারণ করত, বীরেন্দ্র সিংয়ের সাথে পরামর্শ নাও। কারণ বীরেন্দ্র সিং শুধু ধনী ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত। তার একটিমাত্র ছেলে ছিল অভয় সিং। ছোটবেলা থেকেই অভয় গ্রামের অন্যান্য ছেলেদের থেকে আলাদা ছিল। যেখানে বাকি শিশুরা মাঠে দুষ্টুমি করত, সেখানে অভয় প্রায়ই বইয়ের মধ্যে ডুবে থাকত। তার বাবা সবসময় বলতেন, ছেলে, টাকা তো আসা যাওয়া করতে থাকে, কিন্তু সম্মান এবং জ্ঞান সারা জীবন সাথে থাকে। অভয় এই কথাটা নিজের মনে এমনভাবে গেঁথে নিয়েছিল যেন পাথরে আঁকা রেখা। কিন্তু ভাগ্যের হয়তো অন্য কিছুই মঞ্জুর ছিল। সময় বদলালো, আর দেখতে দেখতে বীরেন্দ্র সিংয়ের ব্যবসা টলমল করতে লাগল। প্রথমে একটা ট্রাক উল্টে গেল, তারপর শস্যের লেনদেনে ভারী লোকসান হল। এরপরে যে লোকটিকে তিনি নিজের সবচেয়ে বিশ্বস্ত অংশীদার বানিয়েছিলেন, সেই লাখ টাকার ধোঁকা দিয়ে দিল। ধীরে ধীরে জমি বিক্রি হতে লাগল, ট্র্যাক্টর চলে গেল, গুদাম খালি হয়ে গেল। সেই বাড়ি যা একসময় আলোয় ঝলমল করত, তা এখন নীরব থাকতে লাগল। বীরেন্দ্র সিং এই ধাক্কা সহ্য করতে পারলেন না। এক রাতে হঠাৎ বুকে ব্যথা উঠল, আর সকাল হওয়ার আগেই গ্রামের সেই সবচেয়ে সম্মানিত মানুষটির নিঃশ্বাস থেমে গেল। সেদিন রাজনগরে শুধু একজন মানুষ নয়, একটা যুগের অবসান হয়েছিল। চিতার আগুনের সামনে দাঁড়িয়ে অভয় একদম চুপ ছিল। তার চোখে জল নিশ্চয়ই ছিল, কিন্তু সেই জলের পেছনে একটা দায়িত্বের পাহাড়ও ছিল। এখন সেই বড় বাড়িতে শুধু দুজন মানুষই রয়ে গিয়েছিল, অভয় আর তার মা কমলা দেবী। বাড়ির অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছিল। একসময় যে মজুরদেরকে অভয়ের বাবা কাজ দিতেন, এখন সেই মজুরদের মাঝে দাঁড়িয়ে অভয় কাজ খুঁজছিল। সে শহরে গিয়ে চাকরি খোঁজার চেষ্টা করল, অনেক অফিসের চক্কর কাটল, কিন্তু সব জায়গায় হয় সুপারিশ দরকার ছিল, নয়তো টাকা। অবশেষে একদিন সে গ্রাম থেকে কিছুটা দূরে তৈরি হওয়া ইটের ভাটার সামনে দাঁড়িয়েছিল। রোদ কড়া ছিল, বাতাসে ধুলো ছিল, আর চারপাশে মজুরদের ক্লান্ত আওয়াজ গুমড়ে উঠছিল। ভাটার মালিক লক্ষণ দাস অভয়কে চিনত। সে তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল, আর কিছুক্ষণ চুপ থাকার পর বলল, বাবুজির ছেলে এখানে কাজ করবে? অভয় বিনা দ্বিধায় বলল, কাজ ছোট বড় হয় না লক্ষণ কাকা, খিদে বড় হয়। সেদিন থেকে অভয়ের জীবন বদলে গেল। সকালে সূর্য ওঠার আগে সে উঠত, মায়ের পা ছুত আর ভাটার দিকে বেরিয়ে পড়ত। সারাদিন মাথায় ইঁট বইত, হাতে ফোসকা পড়ে যেত, কাপড় মাটিতে ভরে যেত, কিন্তু তার মুখে কোনো অভিযোগ থাকত না। গ্রামবাসীরা প্রায়ই তাকে দেখত আর ধীরে করে বলত, ভাগ্য দেখো, বীরেন্দ্র সিংয়ের ছেলে আজ মজুরি করছে। কিন্তু অভয় কখনো কারো কথার জবাব দিত না। সে কেবল কাজ করত আর সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসত। এরই মাঝে গ্রামে আরেকটা গল্প চলছিল। পাশের শহরে থাকা মোহনলাল জৈন তার মেয়ে অনিতার জন্য পাত্র খুঁজছিলেন। মোহনলাল পুরনো চিন্তাধারার মানুষ ছিলেন। তার কাছে বংশ এবং সংস্কার বেশি গুরুত্বপূর্ণ মনে হতো। তিনি যখন অভয়ের ব্যাপারে শুনলেন, তখন বললেন, অবস্থা খারাপ হয়েছে, কিন্তু ছেলে বংশীয়, পড়ালেখা জানা, পরিশ্রমী। যদি সময় বদলে যায় তাহলে আবার দাঁড়িয়ে যাবে। কিন্তু তার নিজের মেয়ের চিন্তাধারার কোনো ধারণা ছিল না। অনিতা সুন্দরী ছিল, কিন্তু ঠিক ততটাই দেমাগীয় ছিল। তার সব সময় বড় বাড়ি, বড় গাড়ি আর আরামের জীবনের স্বপ্ন ছিল। কিন্তু বাবার জেদের কাছে তার খুব বেশি চলল না, আর অবশেষে বিয়ে ঠিক হয়ে গেল। গ্রামে সাধারণ কিন্তু সম্মানজনকভাবে বিয়ে হল। অনিতা যখন প্রথমবারের মতো সেই বাড়িতে এলো, তখন সে চারপাশে চোখ বোলাল। দেওয়ালের পুরনো পলেস্তারা, খালি পড়ে থাকা উঠোন আর দরজায় দাঁড়িয়ে থাকা কমলা দেবীর ক্লান্ত মুখ। তার মনে এক অদ্ভুত সন্দেহ জাগল, কিন্তু সে কিছু বলল না। পরের দিন সকালেই সে দেখল যে অভয় পুরনো কাপড় পরে বাড়ি থেকে বেরোচ্ছে। সে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? অভয় একদম সাধারণ গলায় জবাব দিল, ভাটায়, কাজে।
অনিতার মুখ হঠাৎ বদলে গেল। কি মানে? তুমি মজুরি করো? অভয় শান্ত স্বরে বলল, হ্যাঁ, এখন করি, কিন্তু সব সময় করব না। এ কথা শুনতেই অনিতার চোখে যেন আগুন ভরে গেল। সে বলল, আমাকে তো বলা হয়েছিল যে তুমি বড় বংশের, এ তো কোনো মজুরের জীবন। অভয় প্রথমবারের মতো একটু থেমে তার দিকে দেখল আর ধীরে করে বলল, আমরা মজুর হয়ে জন্মাইনি অনিতা, বাধ্যবাধকতা বানিয়ে দিয়েছে, আর বাধ্যবাধকতা সবসময় থাকে না। কিন্তু অনিতার তার কথায় ভরসা দেখা গেল না। পরের দিন যখন তার বান্ধবীরা দেখা করতে এলো আর তারা জানতে পারল যে অভয় ইটের ভাটায় মজুরি করে, তখন তারা হাসতে হাসতে বলল, আরে অনিতা, তোমার স্বামী তো আসল মজুর বেরোল। আমরা তো ভেবেছিলাম তুমি কোনো বড় বাড়ির বউ হবে। সেদিন অনিতার মনে যে আগুন লাগল তা ধীরে ধীরে বিষ হতে লাগল। বাড়ি ফিরতেই সে অভয়কে খোঁটা দিতে শুরু করল, আমার সাথে ধোঁকা হয়েছে, আমাকে মজুরের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। কমলাদেবী তাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু অনিতার কানে এখন শুধু নিজের ভাঙা স্বপ্নের আওয়াজ গুমড়ে উঠছিল। অভয় বাইরে ভাটার আগুন সহ্য করত, আর বাড়ি এসে কথার আগুন, কিন্তু সে কখনো গলা উঁচু করেনি। এক রাতে যখন পুরো বাড়ি ঘুমিয়ে পড়েছিল, অভয় পুরনো সিন্দুক থেকে কিছু বই বের করে বসেছিল। এই বইগুলো তার বাবার ছিল, সরকারি পরীক্ষা এবং প্রশাসনিক সেবার সাথে যুক্ত। কমলা দেবী দরজার পেছনে দাঁড়িয়ে চুপচাপ তাকে দেখছিলেন। তিনি ধীরে করে জিজ্ঞেস করলেন, ছেলে, এসব কেন? অভয় বই বন্ধ করতে করতে বলল, মা, বাবুজি বলতেন যে মানুষের আসল শক্তি তার ইচ্ছা হয়। আমি এখন পড়ে গেছি, শেষ হয়ে যায়নি। কমলা দেবীর চোখে জল চলে এলো। সেই রাত থেকে অভয়ের জীবনের একটা নতুন সফর শুরু হল। দিনে ভাটার মজুরি আর রাতে বইয়ের সাথে যুদ্ধ। কিন্তু তার জানা ছিল না যে অন্যদিকে অনিতার মনে তার সম্মান প্রতিদিন আরও নিচে নেমে যাচ্ছে, আর খুব শিগগিরই সে এমন একটা সিদ্ধান্ত নিতে চলেছে যা অভয়ের জীবনকে চিরকালের জন্য বদলে দেবে। রাজনগরের সকাল আগের মতোই ছিল, নিম গাছে বসা পাখিদের আওয়াজ, দূরের মাঠ থেকে আসা বলদের ঘণ্টা, আর ইটের ভাটার দিকে যাওয়া মজুরদের সারি। কিন্তু অভয়ের জীবনে এখন প্রতিটি সকাল একটা নতুন পরীক্ষা নিয়ে আসত। সূর্য ওঠার আগে সে উঠে পড়ত, উঠোনে রাখা কলসি থেকে জল নিয়ে মুখ ধুয়ে নিত। মা কমলাদেবীর পা ছুঁত, আর কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যেত। কমলাদেবী জানতেন যে তার ছেলে সারাদিন কোন আগুনের মধ্যে দিয়ে যেতে চলেছে, কিন্তু তিনি প্রতিবার শুধু এটুকুই বলতেন, ছেলে, ভগবানের উপর ভরসা রেখো। অভয় হালকা একটু মুচকি হাসত আর চুপচাপ চলে যেত। ইটের ভাটায় পৌঁছতেই তার দুনিয়া বদলে যেত। সেখানে কেউ তাকে বীরেন্দ্র সিংহের ছেলে বলত না। সেখানে সে শুধু একজন মজুর ছিল, যার মাথায় ইটের বোঝা আর হাতের তালুতে ফাটা ভোসকা ছিল। রোদ এত কড়া হতো যে মাটি থেকে ভাপ উঠতে অনুভব হতো, কিন্তু অভয় বিনা অভিযোগে কাজ করতে থাকত। ভাটার মালিক লক্ষণ দাস অনেকবার তাকে দেখত আর মনে মনে ভাবত যে এই ছেলেটা বাকি মজুরদের মতো নয়। তার চোখে অদ্ভুত এক শান্তি ছিল, আর ভেতরে এমন কোনো আগুনও যা নেভার নাম নিত না। সন্ধ্যায় যখন অভয় ক্লান্ত হয়ে বাড়ি ফিরত, তখন প্রায়ই উঠোনে অনিতাকে তার বান্ধবীদের সাথে বসে থাকতে দেখা যেত। তারা হাসত, খিলখিল করত, আর যেই অভয় পাশ দিয়ে যেত তাদের চোখে এক অদ্ভুত হাসি চলে আসত। একদিন অনিতার বান্ধবী স্মিতা ধীরে করে বলল, দেখ, অনিতা এসে গেছে, তোর স্বপ্নের রাজকুমার, ইট বইয়া। বাকি মেয়েরা জোরে হেসে উঠল। অনিতাও হাসার চেষ্টা করল, কিন্তু তার ভেতরে অন্য কিছুই চলছিল। যখন বান্ধবীরা চলে গেল, তখন সে অভয়কে থামিয়ে বলল, তোমার লজ্জা করে না? পুরো গ্রামে মানুষ কথা বলে যে আমি মজুরের স্ত্রী। অভয় ক্লান্ত চোখে তার দিকে দেখল আর শান্ত স্বরে বলল, লজ্জা তো আমার তখন আসত যদি আমি পরিশ্রম থেকে পালাতাম। অনিতার রাগ আরও ভড়কে উঠল। এটাই জীবন তোমার? সকালে যাও, ইট বইয়া আনো, সন্ধ্যায় মাটিতে মাখামাখি হয়ে ফিরে আসো, এটাই কি স্বপ্ন তোমার? অভয় জবাব দিল না, সে কেবল ভেতরে চলে গেল। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, সে আবার সেই পুরনো বইগুলো নিয়ে বসে পড়ল। লণ্ঠনের দুর্বল আলোয় তার চোখ পাতাগুলোতে দৌড়াচ্ছিল। বাইরে থেকে দেখা যে কোনো মানুষ বলত যে এটা অসম্ভব, সারা দিন মজুরি আর সারা রাত পড়াশোনা। কিন্তু অভয়ের ভেতরে একটা জেদ ছিল। তার নিজের বাবার শেষ কথাগুলো মনে ছিল, মানুষ তখনই পড়ে যায় যখন সে ওঠার চেষ্টা ছেড়ে দেয়। ওদিকে অনিতার মন প্রতিদিন আরও তেতো হতে যাচ্ছিল। পরের সপ্তাহে যখন সে নিজের বাপের বাড়ি গেল, তখন সেখানেও সে শান্তি পেল না। তার বান্ধবীরা আর আত্মীয়রা খোঁটা দিতে লাগল। তার খুড়তুতো বোন পূজা হাসতে হাসতে বলল, তুই তো বলতিস কোনো বড় বাড়িতে বিয়ে হবে, এ তো মজুর বেরোল। অনিতার রাগে বলল, আমাকেও এটাই বলা হয়েছিল, আমার সাথে ধোঁকা হয়েছে।
তার বাবা মোহনলাল এসব শুনলেন। তখন তার খারাপ লাগল। তিনি বোঝাতে বোঝাতে বললেন, মা, অবস্থা খারাপ, কিন্তু ছেড়ে পরিশ্রমী, সময় বদলাতে দেরি লাগে না। কিন্তু অনিতা এখন কিছুই বুঝতে পারছিল না। সে কেবল নিজের ভাঙা স্বপ্নগুলো দেখতে পাচ্ছিল। কিছুদিন পর সে আবার শ্বশুরবাড়ি ফিরে এলো, কিন্তু এখন তার ব্যবহারে শীতলতা পরিষ্কার দেখা যেত। সে কমলাদেবীর থেকেও দূরত্ব তৈরি করতে লাগল। কখনো খাবার দেরিতে বানাত, কখনো বিনা কারণে রেগে যেত। অভয় সব বুঝত, কিন্তু কিছু বলতো না। এক সন্ধ্যায় যখন সে ভাটা থেকে ফিরল, তখন সে দেখল যে অনিতা উঠোনে বসে কাঁদছে। কাছেই তার বান্ধবী স্মিতা দাঁড়িয়েছিল। স্মিতা বলছিল, অনিতা, এখনও সময় আছে, জীবন নষ্ট করিস না। শহর চল আমার সাথে, সেখানে নতুন জীবন শুরু করতে পারিস। এ কথা শুনে অভয় কিছুক্ষণের জন্য থমকে গেল, কিন্তু সে কিছু বলল না আর চুপচাপ ভেতরে চলে গেল। রাতে যখন অনিতা ঘরে এলো, তখন সে কোনো ভূমিকা ছাড়াই বলল, আমি এই জীবন বাঁচতে পারব না অভয়। অভয় শান্ত স্বরে জিজ্ঞেস করল, কোন জীবন? অনিতা প্রায় চিৎকার করতে করতে বলল, এই মজুরদের জীবন। আমি প্রতিদিন মানুষের খোঁটা শুনতে পারব না। আমি কোনো মজুরের স্ত্রী হয়ে থাকতে পারব না। অভয় কিছুক্ষণ চুপ রইল। তারপর সে ধীরে করে বলল, অনিতা, আমি মজুর হয়ে জন্মাইনি, বাধ্যবাধকতা বানিয়ে দিয়েছে, কিন্তু আমি সারা জীবন এরকম থাকব না। অনিতা হেসে ফেলল, এমন এক হাসি যার মধ্যে বিশ্বাস একদমই ছিল না। প্রত্যেক গরিব মানুষ এটাই বলে, স্বপ্ন অনেক বড় হয়, কিন্তু জীবন সেটাই থাকে। সেই রাতে প্রথমবারের মতো অভয়ের চোখে হালকা একটু আর্দ্রতা দেখা দিল, কিন্তু সে মাথা নিচু করে নিল। পরের দিন সে আবার ভাটায় চলে গেল, কিন্তু এখন তার ভেতরের আগুন আরও তীব্র হয়ে গিয়েছিল। সারা দিন ইট বইতে বইতেও তার মাথায় বইয়ের শব্দ ঘুরতে থাকত। সন্ধ্যায় বাড়ি এসে সে মায়ের সাথে কিছুক্ষণ বসত, আর তারপর রাতে পড়াশোনায় লেগে যেত। কমলাদেবী অনেকবার তাকে দেখে বলতেন, ছেলে, নিজেকে এতটা ক্লান্ত করো না, শরীরও জরুরি। অভয় মুচকি হেসে বলত, মা, ক্লান্তি শরীরে হয়, ইচ্ছায় নয়। কিন্তু অন্যদিকে অনিতার ধৈর্য শেষ হয়ে আসছিল। গ্রামে প্রতিদিন কেউ না কেউ তাকে কটু কথা বলে দিত। একদিন তো সীমা ছাড়িয়ে গেল, যখন আড্ডায় বসা কিছু ছেলে হাসতে হাসতে বলল, অভয় ভাইয়া তো দিনে মজুর আর রাতে বাবু হয়ে যায়, বই পড়তে থাকে। এই কথা অনিতার কান পর্যন্ত পৌঁছল, তো সে রেগে আগুন হয়ে গেল। সেই সন্ধ্যায় যখন অভয় বাড়ি ফিরল, তখন সে রেগে বলল, এখন তো গ্রামবাসীরাও মজা ওড়াতে শুরু করেছে, তুমি কি প্রমাণ করতে চাও? অভয় ক্লান্ত গলায় বলল, ব্যাস এটুকুই, যে আমি হার মানার মতো কেউ নই। অনিতা তিরস্কার করে বলল, হার তো তুমি আগেই মেনে নিয়েছ। এ কথা শুনে কিছুক্ষণের জন্য অভয় একদম চুপ হয়ে গেল। তারপর সে ধীরে করে বলল, হতে পারে এখন তোমার এমন মনে হচ্ছে, কিন্তু একদিন এই মানুষগুলোই অন্য কিছু বলবে। অনিতা কোনো জবাব দিল না। সেই রাতে বাড়িতে অদ্ভুত এক নিস্তব্ধতা ছিল। কমলাদেবী ঘরে বসে ভগবানের কাছে প্রার্থনা করছিলেন, আর অভয় লণ্ঠনের আলোয় বই খুলে বসেছিল। কিন্তু তার একদমই ধারণা ছিল না যে অনিতার মনে এখন এমন একটা সিদ্ধান্ত জন্ম নিয়ে ফেলেছে, যা খুব শিগগিরই তার জীবনকে পুরোপুরি বদলে দেবে। আর হয়তো এটাই সেই মোড় হবে, যেখান থেকে অভয়ের সংগ্রাম একটা নতুন রাস্তায় বেরিয়ে পড়বে। রাজনগর গ্রামে ধীরে ধীরে এক অদ্ভুত আলোচনা ছড়াতে লাগল। মানুষ বলতো যে অভয় এখন আগের অভয় নেই। সারাদিন ইটের ভাটার তপ্ত আগুনে কাজ করে, আর রাতে অনেকক্ষণ পর্যন্ত লণ্ঠনের আলোয় বই পড়তে থাকে। কিছু মানুষ তার পরিশ্রমের প্রশংসা করত, কিন্তু বেশিরভাগ মানুষ তাকে পাগল ভাবত। আড্ডায় বসা বৃদ্ধরা প্রায়ই বলতো, আরে ভাই, মজুরি করা ছেলে আইএএস ফাইএএস কি হবে, এসব বইয়ের কথা। কিন্তু অভয়ের কান পর্যন্ত এই কথাগুলো পৌঁছালেও সে কেবল হালকা একটু মুচকি হাসি দিয়ে চুপ হয়ে যেত। তার ভেতরে এক অদ্ভুত বিশ্বাস জন্ম নিয়ে ফেলেছিল। প্রতি রাতে যখন সে বই খুলত, তখন তার নিজের বাবা বীরেন্দ্র সিংয়ের আওয়াজ শুনতে পেত, ছেলে, পড়ে যেতে ভয় পেও না, আসল হার তখন হয় যখন মানুষ ওঠা ছেড়ে দেয়। অন্যদিকে অনিতার ধৈর্য এখন প্রায় শেষ হয়ে গিয়েছিল। তার প্রতিদিন মনে হতো যে তার জীবন কোনো বন্ধ ঘরে বন্দী হয়ে গেছে। যখন সে সকালে উঠত আর অভয়কে মাটিতে মাখা কাপড়ে কাজে যেতে দেখত, তখন তার মনের রাগ আরও বেড়ে যেত। একদিন তো সে খোঁটা মেরে পরিষ্কার বলে দিল, তোমার এই পরিশ্রম আমাকে কোনো স্বপ্ন দেখায় না, কেবল আমার দুর্ভাগ্যের কথা মনে করিয়ে দেয়। অভয় সবসময়কার মতো শান্ত থাকার চেষ্টা করল, কিন্তু এবার তার মুখে হালকা একটু ব্যথা পরিষ্কার দেখা যাচ্ছিল। সে ধীরে করে বলল, অনিতা,
যদি তোমার আমার ওপর ভরসা না থাকে তাহলে অন্তত সময়ের ওপর ভরসা করে নাও। কিন্তু অনিতা সাথে সাথে জবাব দিল, আমার সময়ের ওপর নয়, নিজের জীবনের ওপর ভরসা চাই। এই বলে সে ভেতরে চলে গেল। সেদিন প্রথমবারের মতো অভয় কিছুক্ষণ উঠোনে দাঁড়িয়ে রইল। তার চোখ নিম গাছের দিকে উঠেছিল, যেন সে নিজের কাছেই কোনো প্রশ্ন করছিল। কিন্তু পরের মুহূর্তেই সে মাথা নিচু করে নিল আর চুপচাপ ভাটার দিকে চলতে শুরু করল। ভাটার আগুন সেদিন একটু বেশিই তীব্র লাগছিল। মজুরদের শাড়ি, মাথায় ইটের স্তূপ আর বাতাসে ওরা ছাই, এসবের মাঝে অভয়ের শরীর ক্লান্ত হয়ে যেত, কিন্তু তার মস্তিষ্ক নয়। সে প্রতিটি কাজ করার সময় নিজের স্বপ্নগুলোকে মনে করতে থাকত। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরত তখন কমলাদেবী প্রায়ই দরজায় দাঁড়িয়ে তার অপেক্ষা করতে থাকতেন। তিনি তার হাতের ফোসকাগুলো দেখে অনেকবার কেঁদে ফেলতেন, কিন্তু অভয় সবসময় হেসে বলে দিত, মা, এটা ব্যথা নয়, এটা আমার গন্তব্যের সিঁড়ি। কিন্তু বাড়ির ভেতরের পরিবেশ এখন আগের চেয়ে বেশি ভারী হয়ে গিয়েছিল। অনিতার রাগ এখন খোটার থেকে এগিয়ে গিয়েছিল। সে প্রতিটি ছোট কথায় ঝগড়া করতে শুরু করেছিল। একদিন তো সে পরিষ্কার কথায় বলে দিল, আমি এই বাড়িতে বন্দী হয়ে থাকতে পারব না, আমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কমলাদেবী তাকে বোঝানোর চেষ্টা করলেন, মা, কঠিন সময় সব বাড়িতেই আসে, কিন্তু ধৈর্য রাখলেই রাস্তা বেরোয়। কিন্তু অনিতা ঠান্ডা স্বরে বলল, আমার ধৈর্য চাই না, আমার জীবন চাই। এ কথা শুনে কমলাদেবীর চোখে জল চলে এলো, কিন্তু তিনি কিছু বললেন না। ওদিকে গ্রামের আড্ডাতেও এখন আলোচনা তীব্র হয়ে গিয়েছিল। কিছু মানুষ বলতো অনিতা বেশিদিন এখানে টিকবে না, কিছু মানুষ বলতো এত সুন্দরী মেয়ে মজুরের সাথে কতদিন থাকবে। এসব শুনে অভয়ের মন নিশ্চয়ই কষ্ট পেত, কিন্তু সে কখনো কারো কাছে অভিযোগ করেনি। তার আসল লড়াই এখন বাইরের দুনিয়ার সাথে নয়, বরং সময়ের সাথে ছিল। রাতে যখন সে পড়াশোনা করত তখন তাকে অনেকবার ঘুম ঘিরে ধরত, কিন্তু সে নিজেকে ঝাঁকিয়ে আবার বই খুলে নিত। তার চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছিল, কিন্তু তার চোখে এখনও সেই একই জেদ চমকাচ্ছিল। এরই মাঝে একদিন গ্রামে এক বড় মেলা বসল। অনিতা নিজের বান্ধবীদের সাথে সেখানে গেল। সেখানে চারপাশে আলো, ভিড় আর সঙ্গীত ছিল, কিন্তু সেই ভিড়েই কেউ হাসতে হাসতে বলে দিল, দেখো, এই সেই অনিতা যার স্বামী ইটের ভাটায় মজুরি করে। এ কথা শুনতেই অনিতার মুখ যেন পাথরের মতো হয়ে গেল। তার বান্ধবীরাও চুপ হয়ে গেল। সেই রাতে যখন সে বাড়ি ফিরল তখন তার রাগ যেন ফেটে পড়ল। সে দরজায় দাঁড়িয়ে থাকা অভয়কে বলল, ব্যাস, অনেক হয়েছে, এখন আমি আর সহ্য করতে পারব না। অভয় ক্লান্ত স্বরে জিজ্ঞেস করল, কি হল? অনিতা তীব্র গলায় বলল, সব জায়গায় মানুষ মজা ওড়ায়, বলে যে আমি মজুরের স্ত্রী, এই অপমান আমি আর সহ্য করতে পারব না। অভয় শান্ত স্বরে বলল, মানুষের কথায় জীবন বদলায় না অনিতা, পরিশ্রম দিয়ে বদলায়। কিন্তু অনিতা এখন শোনার অবস্থায় ছিল না। সে প্রায় চিৎকার করে বলল, আমার তোমার পরিশ্রমে কোনো আশা নেই, আমি এই জীবন থেকে আজাদ হতে চাই। এ কথা শুনে বাড়িতে কিছুক্ষণের জন্য এমন নিস্তব্ধতা ছেয়ে গেল যেন সময় থেমে গেছে। কমলাদেবী দরজার পেছনে দাঁড়িয়ে সব শুনছিলেন, আর তার চোখ থেকে জল বইছিল। অভয় কিছুক্ষণ চুপ দাঁড়িয়ে রইল। তারপর সে ধীরে করে বলল, যদি তোমার মনে হয় যে আমার সাথে থেকে তোমার জীবন নষ্ট হচ্ছে, তাহলে তুমি আজাদ। অনিতা এক মুহূর্ত নষ্ট না করে জবাব দিল, ঠিক আছে, আমি কালই নিজের বাপের বাড়ি যাচ্ছি। এই বলে সে ঘরে চলে গেল। সেই রাতে অভয় বই খুলেছিল ঠিকই, কিন্তু তার শব্দগুলো ঝাপসা হয়ে গিয়েছিল। সে অনেকক্ষণ ধরে কেবল খালি পাতাগুলোর দিকে তাকিয়ে রইল। তার ভেতরে কোথাও এক গভীর ব্যথা উঠছিল, কিন্তু সেই ব্যথার মাঝেই একটা নতুন আগুনও জন্ম নিচ্ছিল। তার হয়তো এটা ধারণা ছিল না যে পরের দিন যা হতে চলেছে সেটাই তার জীবনকে পুরোপুরি বদলে দেবে, আর তাকে সেই রাস্তায় ঠেলে দেবে যেখান থেকে ফেরা কেবল জয়ের সাথেই হবে। রাজনগরের সেই সকালে অদ্ভুত এক নিস্তব্ধতা ছিল। সূর্য আগের মতোই উঠেছিল, পাখিরা আগের মতোই কিচিরমিচির করছিল, কিন্তু অভয়ের বাড়ির পরিবেশ বদলে গিয়েছিল। উঠোনে রাখা পুরনো সিন্দুকের কাছে অনিতা দাঁড়িয়েছিল আর নিজের কাপড় গোছাচ্ছিল। তার মুখে রাগও ছিল, আর এক অদ্ভুত ঠান্ডা সিদ্ধান্তও ছিল। কমলাদেবী দরজার কাছে দাঁড়িয়ে তাকে দেখছিলেন। তার চোখে জল ছিল, কিন্তু গলায় এখনও মমতা ছিল। তিনি ধীরে করে বললেন, মা রাগের মাথায় সিদ্ধান্ত নেয় না, একটু থেমে যা। কিন্তু অনিতা তার দিকে না তাকিয়ে জবাব দিল, আমি অনেক থেমে থেকেছি মাঝি, এখন আর নয়। ঠিক সেই সময় অভয় বাইরে থেকে ভেতরে এলো। তার হাতে এখনও মাটি লেগেছিল, কারণ সে সকালে ভাটায় যাওয়ার আগে জল আনতে বাইরে গিয়েছিল। সে অনিতার হাতে থাকা ব্যাগটা দেখল আর সব বুঝে গেল। কিছুক্ষণের জন্য তার চোখে ব্যথা চমকে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে শান্ত গলায় বলল, যদি তোমার মনে হয় যে এটাই ঠিক, তাহলে যাও। অনিতা এক মুহূর্তের জন্য তার দিকে দেখল, যেন তার আশা ছিল
যে অভয় তাকে আটকানোর চেষ্টা করবে। কিন্তু যখন সে অভয়ের চোখে সেই একই শান্ত স্বীকৃতি দেখল, তখন তার রাগ আরও বেড়ে গেল। সে তীব্র গলায় বলল, তোমার কোনো ফারাকই পড়ে না, তাই না? অভয় ধীরে করে বলল, ফারাক অনেক পড়ে, কিন্তু কাউকে জোর করে আটকে রাখা ভালোবাসা নয়। এ কথা শুনে অনিতা আর কিছু না বলে ব্যাগ তুলল আর বাড়ি থেকে বেরিয়ে গেল। কমলা দেবী সেখানেই দরজার চৌকাঠে বসে পড়লেন আর কাঁদতে লাগলেন। অভয় কিছুক্ষণ পর্যন্ত দরজার দিকে তাকিয়ে রইল, যেখান থেকে অনিতা মাত্রই গিয়েছিল। তারপর সে দীর্ঘশ্বাস নিল আর মায়ের কাছে গিয়ে বসে পড়ল। সে ধীরে করে বলল, মা, হয়তো এটাই হওয়ার ছিল। সেদিন প্রথমবারের মতো অভয় ভাটায় গেল না। সে সারাদিন বাড়ির পেছনে থাকা ছোট্ট ঘরটাতে বসে রইল। সন্ধ্যা হতে হতে সে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। রাতে সে মাকে বলল, মা, আমি শহরে যাচ্ছি। কমলা দেবী চমকে উঠলেন, কেন ছেলে? অভয় তার চোখের দিকে তাকিয়ে বলল, এই গ্রাম আমাকে প্রতিদিন আমার হারের কথা মনে করিয়ে দেয়। যদি আমাকে কিছু হতে হয়, তাহলে আমাকে এখান থেকে বেরোতে হবে। পরের সপ্তাহেই অভয় শহরে চলে গেল। তার কাছে বেশি টাকা ছিল না, কেবল কিছু বই, কিছু পুরনো কাপড় আর মনে জ্বলতে থাকা একটা জেদ ছিল। শহরে জীবন গ্রামের চেয়ে অনেক বেশি কঠোর ছিল। সেখানে কারও কোনো ফরাক পড়ত না যে সে কোন বংশের বা কোন ব্যথার মধ্যে দিয়ে যাচ্ছে। শুরুর দিনগুলোতে সে ছোটখাটো কাজ করল, কখনো গুদামে বস্তা বইল, কখনো হোটেলে বাসন ধুল, কখনো রাতে পাহারাদারি করল। কিন্তু এসবের মাঝে একটা জিনিস কখনো বদলায়নি, তার পড়াশোনা। সে রাতে ক্লান্ত হয়ে পড়ে যাওয়ার মতো হয়ে যেত, কিন্তু তবুও বই খুলে বসে পড়ত। অনেকবার না খেয়েও ঘুমিয়ে পড়ত, কিন্তু পরের দিন আবার উঠে সেই একই সংগ্রাম শুরু করে দিত। সময় ধীরে ধীরে এগিয়ে যেতে থাকল। 1 বছর, তারপর 2 বছর, তারপর 3 বছর। অনেকবার এমন হলো যখন তার মনে হলো যে সে হেরে যাবে। একবার তো তার প্রথম পরীক্ষাও খারাপ হয়ে গেল। রেজাল্ট দেখে সে অনেকক্ষণ পর্যন্ত রাস্তার ধারে বসে রইল। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার নিজের মায়ের মুখ মনে পড়ল, আর বাবার আওয়াজ পড়ে যাওয়া হার নয়, পড়ে গিয়ে ওঠা ছেড়ে দেওয়া হার হয়। সেদিন সে নিজের কাছে কথা দিল যে এখন যাই হয়ে যাক না কেন, সে পিছিয়ে যাবে না। চতুর্থ বছরে যখন সিভিল সার্ভিস পরীক্ষার রেজাল্ট এলো, তখন অভয়ের হাত কাঁপছিল। সে কম্পিউটার স্ক্রিনে নিজের রোল নম্বর দেখল, আর পরের মুহূর্তেই তার চোখ থেকে জল বইতে লাগল। অভয় সিং এখন একজন আইএএস অফিসার হয়ে গিয়েছিল। সেই ছেলে যাকে গ্রামবাসীরা মজুর বলে হাসত, এখন প্রশাসনিক সেবায় নির্বাচিত হয়ে গিয়েছিল। কয়েক মাস পরেই তার প্রথম পোস্টিং একটা জেলায় অফিসার হিসেবে হল। যখন সে কয়েক বছর পর সরকারি গাড়িতে বসে নিজের এলাকার দিকে এলো, তখন পুরো রাস্তা জুড়ে তার সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়তে লাগল। ইটের ভাটার তপ্ত জমি, হাতের ফোসকা আর অনিতার শব্দ। কিন্তু এখন সে সেই অভয় ছিল না। এখন তার কাঁধে দায়িত্ব ছিল, আর মনে এক অদ্ভুত শান্তি। কিছুদিন পর জেলায় একটা অভিযোগ এলো যে একটি ইটের ভাটায় মজুরদের দিয়ে অমানবিক কাজ করানো হচ্ছে। অভয় সাথে সাথে তদন্তের নির্দেশ দিল আর নিজে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল। যখন তার সরকারি গাড়ি সেই ভাটার সামনে থামল, তখন বাতাসে সেই পুরনো মাটি আর ছাইয়ের গন্ধ ভাসছিল। মজুররা সারিতে ইট বইছিল। অভয় গাড়ি থেকে নামল আর ধীরে ধীরে ভাটার ভেতরে এগোতে লাগল। তার নজর হঠাৎ একজন মহিলার উপর গিয়ে থামল, যে মাথায় ইটের ভারী বোঝা তুলে টলমলে পায়ে চলছিল। তার মুখ রোদে ঝলসে গিয়েছিল, কাপড় ধুলোয় ভরেছিল, আর চোখে ক্লান্তি পরিষ্কার দেখা যাচ্ছিল। অভয় কিছুক্ষণের জন্য সেখানেই দাঁড়িয়ে পড়ল। যখন সেই মহিলা মুখ তুলে তার দিকে তাকাল, তখন সময় যেন থেমে গেল। কারণ সে আর কেউ নয়, অনিতা ছিল। সেই অনিতা যে একসময় তাকে মজুর বলে ছেড়ে গিয়েছিল, আজ নিজেই সেই ইটের ভাটার আগুনে জ্বলছিল। ভাটার গরম হাওয়া সেই দুপুরে আরও বেশি ভারী লাগছিল। মজুরদের সারি ধীরে ধীরে এগিয়ে চলছিল, আর প্রত্যেকেই নিজের মাথায় ইটের বোঝা তুলে চুপচাপ কাজ করছিল। কিন্তু সেই ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা অভয় যেন সময়ের মাঝে পাথরের মতো জমে গিয়েছিল। তার নজর সামনে দাঁড়িয়ে থাকা সেই মহিলার উপর আটকে গিয়েছিল, যে মাত্রই মাথা থেকে ইটের বোঝা নামিয়েছিল আর ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়েছিল। রোদে পোড়া মুখ, শুকনো ঠোঁট, চোখের নিচে গাঢ় কালো দাগ। কিন্তু সেই মুখ অভয়ের কাছে অচেনা ছিল না। সে অনিতা ছিল, সেই অনিতা যে একসময় পুরো গ্রামের সামনে তাকে মজুর বলে ছেড়ে গিয়েছিল। কিছুক্ষণ পর্যন্ত দুজনের নজর একে অপরের সাথে ধাক্কা খেল। অনিতার চোখে প্রথমে তো বিস্ময় চমকে উঠল, তারপর ধীরে ধীরে লজ্জা আর ভয়ের ছায়া নেমে এলো। সে ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল আর নজর নামিয়ে নিল। তার হাত কাঁপছিল, হয়তো সে বুঝতে পারছিল না যে সে কি করবে। অভয় কয়েক কদম তার দিকে এগোল। তার সাথে দাঁড়িয়ে থাকা অফিসার আর পুলিশওয়ালারাও চুপচাপ এই দৃশ্য দেখছিল। কিন্তু অভয়ের জন্য
সেই মুহূর্তে আশেপাশের দুনিয়া যেন গায়েব হয়ে গিয়েছিল। সে ধীর গলায় বলল, অনিতা। এই নাম শুনতেই অনিতার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে মাথা নিচু করে নিল আর ধীর স্বরে বলল, সাহেব। অভয় সাথে সাথে বলল, আমাকে সাহেব বলো না। কিন্তু অনিতার সাহস হল না যে সে তার চোখের দিকে তাকাতে পারে। কিছুক্ষণ পর্যন্ত সেখানে অদ্ভুত এক নিস্তব্ধতা ছেয়ে রইল। তারপর অভয় ধীরে করে জিজ্ঞেস করল, এসব কিভাবে হলো? এই প্রশ্ন শুনতেই অনিতা যেন ভেঙে পড়ল। তার ঠোঁট কাঁপতে লাগল আর সে সেখানেই মাটিতে বসে পড়ল। তার গলা বুঝে এসেছিল, যখন আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম তখন আমার মনে হয়েছিল যে আমি ঠিক করছি। আমার মনে হয়েছিল যে শহরে গিয়ে আমার জীবন বদলে যাবে, কিন্তু সবকিছু উল্টো হয়ে গেল। তার চোখ থেকে জল সমানে পড়ছিল। সে কাঁপা গলায় আগে বলল, শহরে যে মানুষগুলোর ওপর ভরসা করেছিলাম তারাই ধোঁকা দিল। বাবার শরীর হঠাৎ খারাপ হয়ে গেল আর কয়েক মাসের মধ্যেই তিনিও মারা গেলেন। মা অসুস্থ থাকতে লাগলেন। বাড়ির সব ভরসা শেষ হয়ে গেল। তারপর বাধ্য হয়ে আমাকে কাজ খুঁজতে হলো আর অবশেষে এখানে এসে মজুরি করতে হলো। কথা বলতে বলতে তার গলা ভেঙে গেল। অভয় চুপচাপ তার কথা শুনতে থাকল। তার চোখে কোনো রাগ ছিল না, কেবল এক গভীর গাম্ভীর্য ছিল। কিছুক্ষণ পর সে ধীরে করে বলল, তুমি আমাকে ছেড়ে যাওয়ার সময় একটা কথা বলেছিলে, মনে আছে? অনিতা ভয় পেতে পেতে মাথা তুলল। অভয় শান্ত স্বরে বলল, তুমি বলেছিলে যে তুমি মজুরের স্ত্রী হয়ে থাকতে পারবে না। অনিতার চোখ থেকে জল আরও জোরে বইতে লাগল। সে কাঁপা গলায় বলল, আমার ভুল হয়ে গেছে অভয়, অনেক বড় ভুল। সেই সময় আমার কেবল বড়লোকই চোখে পড়ত, মানুষের দাম নয়। সেখানে দাঁড়িয়ে থাকা মজুর আর অফিসাররাও এসব শুনে চুপ হয়ে গিয়েছিল। বাতাসে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়েছিল। অভয় কিছুক্ষণ পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে রইল, যেন নিজের ভেতরে ওঠা ঝড়কে শান্ত করছিল। তারপর সে ধীরে করে বলল, জীবন খুব অদ্ভুত হয় অনিতা। কখনো কখনো সেই মানুষটাই আমাদেরকে সবচেয়ে বড় শিক্ষা দেয়, যাকে আমরা সবচেয়ে বেশি ঘৃণা করতে শুরু করি। অনিতা কাঁপতে কাঁপতে বলল, যদি শাস্তি দেওয়ার থাকে তাহলে দিয়ে দাও, আমি তার যোগ্য। অভয়ের মুখে হালকা একটু হাসি এলো। সে মাথা নাড়তে নাড়তে বলল, আমি অফিসার, বিচারক নই, আর জীবন তোমাকে আগেই অনেক শাস্তি দিয়ে দিয়েছে। কথা শুনে অনিতার চোখে বিস্ময় ভরে গেল। অভয় আগে বলল, ভুল তোমার ছিল, কিন্তু চিন্তাধারা শুধু তোমার ছিল না। এই সমাজও মানুষের দাম টাকা দিয়েই নির্ধারণ করে। কিছুক্ষণ পর সে ধীরে করে জিজ্ঞেস করল, তোমার মা কোথায়? অনিতা চোখের জল মুছতে মুছতে বলল, গ্রামে, খুব অসুস্থ থাকেন, আমি ছাড়া তার আর কেউ নেই। অভয় কিছুক্ষণ চুপ রইল। তারপর সে দীর্ঘশ্বাস নিল আর বলল, চলো বাড়ি যাই। অনিতা চমকে উঠল, কোন বাড়ি? অভয় তার চোখের দিকে তাকিয়ে বলল, সেই বাড়ি যেখান থেকে তুমি একদিন চলে গিয়েছিলে। অনিতার চোখে অবিশ্বাস ভরে গেল। তুমি আমাকে ফিরে নিয়ে যাবে? অভয় শান্ত স্বরে বলল, আমি তোমাকে শাস্তি দিয়ে কি প্রমাণ করব যে আমি তোমার চেয়ে ভালো? আসল জয় তো তখন হয় যখন মানুষ নিজের ব্যথার থেকে ওপরে উঠে যায়। অনিতা এখন ডুকরে ডুকরে কাঁদছিল। তার কাছে কোনো শব্দ ছিল না। ঠিক সেই সময় অভয় নিজের সাথে আসা অফিসারকে বলল যে ভাটার মজুরদের পুরো তদন্ত করা হোক, আর যাদের সাথে অন্যায় হয়েছে তাদেরকে সাথে সাথে সাহায্য দেওয়া হোক। তারপর সে অনিতার দিকে ঘুরল আর বলল, চলো, মাও তোমাকে দেখে খুশি হবেন। সেদিন যখন সরকারি গাড়ি রাজনগরের দিকে এগোচ্ছিল, তখন গ্রামের মানুষদের এটা বুঝতে পারছিল না যে এ কি সেই অভয় যাকে একসময় মজুর বলে প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছিল। কিন্তু অভয়ের মুখে কোনো অহংকার ছিল না। তার চোখে কেবল সেই একই শান্ত হাসি ছিল যা বছরের পর বছর আগে ইটের ভাটার আগুনে পুড়ে তৈরি হয়েছিল। রাজনগরে পৌঁছে যখন অনিতা কমলাদেবীর পা ধরল, তখন সে কাঁদতে কাঁদতে বলল, মাঝি, আমাকে ক্ষমা করে দিন। কমলাদেবী তাকে তুলে জড়িয়ে ধরলেন আর কেবল এইটুকু বললেন, মা, বাড়ি ছেড়ে যাওয়া কাউকে নয়, ফিরে আসা কাউকে আপন করে নেওয়া হয়। সেদিন রাজনগরের মানুষ একটা কথা চিরকালের জন্য মনে রেখে দিল, মানুষের আসল উচ্চতা তার চেয়ার দিয়ে নয়, তার মন দিয়ে মাপা হয়। আর অভয় প্রমাণ করে দিয়েছিল যে যে মানুষ ইটের ভাটার আগুনে জ্বলেও মনুষ্যত্ব বাঁচিয়ে নেয়, সেই সত্যি সত্যি সবচেয়ে বড় মানুষ হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। অভয় ঠিক করেছে নাকি ভুল, অনিতার ব্যাপারে আপনারা কি বলতে চান কমেন্ট করে জানান, আর আমাদের ভিডিওটিকে লাইক করে দিন। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।